কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে ডানে বামে সামনে পিছনে মাইলের পর মাইল কেবল অথই জলরাশি, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি। অথচ আশ্চর্যের বিষয় হলো মহাকাশ নিয়ে আমরা যতটা জানি এই রহস্যময় নীল জগৎ সম্পর্কে তার 10% জানি না। এই জনমানবহীন যান্ত্রিক শহরে যারা মাসের পর মাস সময় কাটান তাদের বেতন কোটি টাকা ছাড়িয়ে যায়, কিন্তু কেন? কেবল টাকার নেশায় কি কেউ নিজের পরিবার, সন্তান আর মাটির মায়া ত্যাগ করতে পারে? এছাড়াও তাদের চারপাশে রয়েছে কোটি কোটি টন পানি, অথচ তৃষ্ণা মেটানোর জন্য তারা এক ফোঁটা পানিও পান করতে পারে না। কেন চারদিকে পানি থাকা সত্ত্বেও তাদের তৃষ্ণার্ত থাকতে হয়? আচ্ছা, একটা কন্টেনার জাহাজ ঠিক কতটা বিশাল হতে পারে? আপনার চোখের সামনে দিয়ে যে ট্রেনগুলো চলে যায় তেমন একটি ট্রেনের কথা কল্পনা করুন। একটি জাহাজে যত কন্টেনার থাকে সেগুলো যদি একটি লম্বা ট্রেনে সাজানো হয় তবে সেই ট্রেনটি লম্বাই হবে 70 মাইলেরও বেশি। অর্থাৎ সেই ট্রেনটি ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে যাবে, তবুও কন্টেনার শেষ হবে না। এই বিশাল লোহার দানবটি যখন সমুদ্রের মাঝে স্থির হয়ে দাঁড়ায় তখন এর একদম উপরের তলায় দাঁড়ালে আপনার মনে হবে আপনি 20 তলা কোনো বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে নিচে তাকালে বুক কেঁপে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল যান্ত্রিক শহরের ভেতরে মানুষ থাকে মাত্র 20 থেকে 25 জন। মাইলের পর মাইল কেবল লোহার কন্টেনার আর যান্ত্রিক নিস্তব্ধতা, এই বিশালতার মাঝেই লুকিয়ে থাকে এক গা ছমছমে একাকিত্ব। শুনলে মনে হয় স্বপ্নের মতো, বছরে কোটি টাকা বেতন, কিন্তু এই টাকার বিনিময়ে তারা কি বিসর্জন দেয় তা কি একবারও ভেবে দেখেছেন? যখন আপনার সন্তানের প্রথম কথা বলা বা প্রথম স্কুলে যাওয়ার মুহূর্ত আসে তখন সেই নাবিক পিতা হয়তো মাঝ সমুদ্রে ঝড়ের সাথে লড়ছেন। ঈদ, কুরবানি, অনেক সময় তারা চাইলেও বাড়ি ফিরতে পারে না। 6 থেকে 9 মাস তারা মাটির দেখা পায় না। সারাদিন কেবল নোনা বাতাস আর ইঞ্জিনের একটা কর্কশ শব্দ। মাসের পর মাস পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারে না, কারণ মাঝ সমুদ্রে অনেক সময় স্যাটেলাইট নেটওয়ার্কও ঠিকমতো কাজ করে না। আপনি যখন প্রিয়জনদের সাথে ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করছেন তখন সেই নাবিক হয়তো কেবল একটি স্যাটেলাইট ফোনের সিগন্যালের জন্য রাতের পর রাত আকাশের দিকে চেয়ে থাকে। তাদের এই কোটি টাকার প্রতিটি পয়সা কেনা হয় সীমাহীন একাকিত্ব আর দীর্ঘশ্বাসের বিনিময়ে। সমুদ্রের লড়াইটা কেবল প্রকৃতির সাথেই নয়, এখানে উৎপেতে থাকে রক্তপিপাসু জলদস্যুরা। সম্প্রতি বাংলাদেশের জাহাজ হাইজ্যাক হওয়ার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নাবিকদের এই জীবন কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু এই দানবীয় জাহাজগুলো যেভাবে আত্মরক্ষা করে তা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। তাদের কাছে কোনো কামান বা বন্দুক নেই, তাদের প্রধান অস্ত্র হলো ওয়াটার হোস সিস্টেম। অত্যন্ত শক্তিশালী পানির কামান দিয়ে তারা জলদস্যুদের স্পিডবোট ভাসিয়ে দিতে পারে। এমনকি এখনকার আধুনিক জাহাজগুলোতে অ্যান্টি-পাইরেসি কার্টেন বা পানির দেওয়াল তৈরি করা হয়, যা ভেদ করে জলদস্যুদের পক্ষে জাহাজে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সব থেকে অদ্ভুত আর কষ্টের বিষয় কি জানেন? একজন নাবিকের চারপাশে রয়েছে কোটি কোটি টন পানি, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। অথচ এই বিশাল পানি বা সমুদ্র থাকার পরেও তারা চাইলেও এক ফোঁটা পানি ব্যবহার করতে পারে না, কারণ সমুদ্রের এই নোনা পানি পান করা বা গোসল করা দুটোই অসম্ভব। জাহাজে যে পানিটুকু থাকে তা নোনা পানিকে বিশেষ প্রক্রিয়ায় মিষ্টি করে জমিয়ে রাখা হয়। তবে সব বাধা বিপত্তির পরেও প্রকৃতির কাছে সবাই হেরে যায়। 10 তলার সমান উঁচু এক একটি ঢেউ যখন পাহাড়ের মতো ধেয়ে আসে তখন এই বিশাল লোহার শহরটিও থরথর করে কাঁপতে থাকে। জাহাজের ভেতরে প্রতিটি আসবাবপত্র আর কন্টেনার মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেই মুহূর্তে কোটি টাকা বেতন কোনো কাজে আসে না, চারিদিকে কেবল শুধু পানির গর্জন আর বাঁচার আকুতি। তখনই বোঝা যায় মানুষ প্রকৃতির সামনে ঠিক কতটা অসহায়। অথচ এই মানুষগুলোর কারণেই আজ আপনার আমার জীবন এত সহজ হয়ে গিয়েছে।
নাবিকদের এই চরম ত্যাগের ফলে আজ আপনার হাতের স্মার্টফোনটি কিংবা প্রিয় পোশাকটি দেশ দেশান্তর ঘুরে আপনার দরজায় এসে পৌঁছেছে। আমাদের এই পৃথিবীটাকে সচল রাখতে তারা নিজেদের জীবন বাজি রাখছে। আপনি কি পারতেন এই অনিশ্চিত আর একা জীবনে নিজেকে মানিয়ে নিতে? কমেন্ট করে আপনার মতামত জানান। রহস্যবিন্দুর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।